সাধারণত ছেলেদের সাথে মায়েদের বন্ডিং থাকে বেশি। আমার কিন্তু তাই, কিন্তু সেক্ষেত্রে কিছুটা এগিয়ে বাবা এই কারণে যে আমি ছোটোবেলা থেকে ক্লাস 5-এ যখন আমি পড়ালেখা শেষ করলাম, বাবা আমাকে ঢাকা নিয়ে গেলেন এবং মায়ের সাথে আমার একটা বিচ্ছেদ হয়ে গেল। কারণ মা বাড়িতে থাকতেন, আমি বাবার সাথে ঢাকায় থাকতাম। এই বন্ডিংটা তখন মানে একটু বিপরীতমুখী হয়ে গেল। এই বাবার সাথে ওঠা বসা চলা, একসাথে ঘুমানো, স্কুলে নিয়ে যাওয়া, ক্লাসে নিয়ে যাওয়া, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া, এই কারণে বন্ডিংটা একটু গভীর হয়ে গেল। সেই গুরুগম্ভীর বাবা, যাকে মানে প্রচণ্ড রকম ভয় পেতাম, আমি আবিষ্কার করলাম এক নতুন বাবাকে। তিনি অসাধারণ দায়িত্বশীলতার মাঝেও কোমলে কঠিন। বাবা একটা কথা প্রায়ই বলতেন যে কোমলে কঠিন হবে, আচরণে সহনশীল হবে, কিন্তু দায়িত্বে কঠিন হবে। আসলেই বাবা তাই ছিলেন। বাবার আবেগ কখনো প্রকাশ করেননি, বাবার চোখ দিয়ে আমি কখনো জল দেখিনি। প্রচণ্ড কষ্টে নানা কারণে বাবা আহত হয়েছেন, কিন্তু কখনোই বাবা মুখ ফুটে কাউকে কোনো দুঃখের কথা বলেননি। এটা কেউ বলতে পারবে না। বাবার চোখের পানি বিরল ঘটনা, বাবার চোখের জল ফেলতেন না। কিন্তু আমি বুঝতাম বাবা ভীষণ আবেগী মানুষ, ভীষণ আবেগী। উনি কখনোই কাউকে বুঝতে দিতেন না। সে আবেগটুকু ধরে নিয়েই উনি জীবন চলেছেন। আমার বাবাকে ধারণ করার ক্ষমতা আমার নেই, ওনার ছায়ারও যোগ্যতা আমার নেই। আমি পারিনি। আমি সন্তান হিসেবে এই জায়গাটুকুতে আমি ব্যর্থ। তবে এতটুকু আমি বলি, আমি আমার বাবার কাছ থেকে যা পেয়েছি, আমার এই জন্মটুকু আমার ধন্য। আমি সার্থক এই কারণে যে আমি আমার বাবার স্পর্শ পেয়েছি, আমার বাবার সাহচর্য পেয়েছি। শুধু অর্থনৈতিক সক্ষমতাই যে জীবনের সব, ব্যাপারটা এইরকম না। আমার বাবা আমাকে যে আদর্শ দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, এটাই আমার অনেক বড় পাওয়া। উনি আমাকে প্রায়ই বলতেন যে তুমি অনেক বড় হবে, আমাকে খুব দামি গাড়ি চড়াবে, এটা আমি চাই না। তুমি মানুষ হও, এটাই আমার শান্তি। তুমি আমাকে দেখার দরকার নেই। আমার হাজার হাজার ছাত্রছাত্রী আছে। প্রায়ই উনি বলতেন যে তুমি আমার একা সন্তান নও, আমার হাজার হাজার ছাত্রছাত্রী আছে, তারাই আমার সন্তান। শিক্ষার ঠিক বিপরীত যখন শুরু করলেন, উনি আসলে যে লাইনে লেখাপড়া করেছিলেন সেটা বিপরীতে যখন এসে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করলেন, আমাদের এলাকায় স্কুলে শুরু করলেন, আমি দেখলাম এক অন্য বাবা, যেখানে উনি সংসারটাকে ভুলে গেলেন, আমাদেরকে ভুলে গেলেন। ওনার ছাত্রছাত্রীদের প্রতি ওনার দায়িত্বশীলতা, স্কুল তৈরি করা, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রতিটা ঘরে ঘরে গিয়ে একজন একজন করে ছাত্রছাত্রী জোগাড় করে নিয়ে আসা, শিক্ষক তৈরি করা। উনি ওনার ইমেজটাকে, ব্যক্তিত্বটাকে ব্যবহার করে যেখান থেকে যা যা প্রয়োজন, যার জন্য আমাদের এলাকায় একটা স্কুল, যেটা 15টা গ্রামের সম্মিলন, 15টা গ্রামের গ্রামবাসীদের সহায়তায় প্রত্যেকটা মানুষের অল্প অল্প অবদান একটা স্কুলকে দাঁড় করিয়েছে, এবং বাবার ওইখানটিক প্রচেষ্টা। আমি বিশ্বাস করি আমাদের এলাকার প্রতিটা লোক, প্রতিটা মানুষ বাবার বিদায় অশ্রুপাত করেছে। এবং তাই আমি দেখেছি মানুষ হাত তুলে কারোর জন্য আশীর্বাদ চাইতে হয় না, দোয়া করতে হয় না, অন্তর থেকে দোয়া করেছে বাবার জন্য। আমার বাবার সফল বোধহয় এইটুকুই। মানুষের চিরবিদায় যে এত সুন্দর হয়, এটা আসলে বাবার বিদায় না দেখলে কেউ বুঝতে পারতো না এত সুন্দর হয়। সর্বধর্মের মানুষ আমার বাবাকে এসে বিদায় জানিয়েছে, এটা অনেক বড়ই পাওয়া, এটা অবিশ্বাস্য, এটা দেখার মতো। ছাত্রছাত্রীরা, এই কোমলমতি হাজার হাজার ছাত্রছাত্রী বাবাকে বিদায় দিচ্ছে, এলাকার সর্বস্তরের লোকজন, সকল ধর্মের মানুষজন এসে বাবাকে বিদায় দিচ্ছে। এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসছে, কারণ আমার বাবা কোনো একক ধর্মের মধ্যে আবদ্ধ ছিলেন না। বাবা সর্বধর্মে বিশ্বাস করতেন। বাবার আদর্শ ছিলেন রবীন্দ্রনাথ, বাবার আদর্শ ছিলেন লালন, নজরুল, প্লেটো। এই দার্শনিক চিন্তাভাবনা থেকেই বাবা সবসময় একটা চিন্তা, মানুষ হোক, সবার আগে মানুষ হোক। মানুষ হওয়াটা জীবনে সবচেয়ে বড় দরকার। এই মানুষ হওয়ার চেষ্টাটাই আমরা সবাই করে যাই, কিন্তু কতজনই বা পারে। কিন্তু আমার বাবা বোধহয় তাই হয়ে উঠতে পেরেছিলেন। উনি সার্বজনীন হয়ে উঠেছিলেন। নিজের ঘরের গণ্ডি পেরিয়ে নিজেকে সার্বজনীন করতে পেরেছিলেন। আমি আজও বিশ্বাস করি আমার বাবা এই সমাজকে, এই দেশকে যা দিয়েছেন, বিনিময়ে কিছু কখনোই চাননি। এটা প্রমাণিত। যদি চাইতেন জীবনে আরও অনেক সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতেন, কিন্তু বাবা তা কখনোই চাননি। উনি বিশ্বাস করতেন না যে সুখ স্বাচ্ছন্দ্য যে উপভোগের বিষয়, ওনার কাছে একজন ছাত্রের লেখাপড়া করা, একটা গরিব ছাত্রের খরচ যোগানো, এটাই প্রাধান্য পেত। দেশের উপকার, প্রতি কথায়, প্রতি চলায়, প্রতিদিনের কর্মচিন্তায় ওনার একটাই ধারণা ছিল, মানুষের উপকার করো, মানুষের সেবা করো, এটাই তোমার ধর্ম। তোমার কোনো ধর্ম পালন করার দরকার নেই, শুধু মানুষের উপকার করো। মানুষের মাঝে ঈশ্বর আছেন।
আমাদের এলাকায় বা যেখানেই গেছেন, এই সিলেটে যদি আমি ওনার একটা সার্কেল এসে তৈরি করে ফেলেছিলেন বাবা। আমি যখন বাবার সাথে থাকতাম আমাদের পরিবার সহ, বা এই গত বছর পর্যন্ত বাবা যখন ছিলেন আমার মাথার ছায়া হয়ে, তখনও দেখেছি বাবা যেখানে যেতেন সবসময় একটা কথাই চিন্তা করতেন, মানুষের উপকার করা, মানুষের উপকার করা। একটাই শব্দ ছিল যে তোমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আপ্রাণ চেষ্টা করে গেছেন বাবা আজীবন। বাবার এমন কিছু সৃষ্টি আছে যেটা আমি কখনো কারোর সাথে শেয়ার করতে পারবো না। বাবা আমাকে এমন কিছু বিষয় বলে গেছেন, আমি কাউকে বুঝাতে পারবো না ওনার অনুভূতিটুকু। বাবার একটা অভ্যাস ছিল, বাবা ডায়েরি লিখতেন। সেই ছোটোবেলা থেকেই আমাকেও ডায়েরি লেখার প্রতি অভ্যস্ত করেছিলেন। কোথায় নিয়ে যাওয়া, কোথায় অনুষ্ঠানে গেলে সেখান থেকে এসে আমাকে দেখাতেন। উনি নিজেও লিখতেন প্রতিনিয়ত। ওনার সমস্ত ছাত্রছাত্রীকে একটাই উপদেশ দিতেন, ডায়েরি লিখো। দৈনন্দিন জীবনযাপন তুমি কী করেছো, গতকালকে কী করেছো, সেটা থেকে আজকে কী করলে, সারাদিনে কয়টা ভালো কাজ করলে, ডায়েরিতে লিপিবদ্ধ করো। সেটা তোমার জীবনে প্রতিফলন করবে। বাবার মুক্তিযুদ্ধের আগের রাজনীতি করার সময় ওনার ডায়েরিটাও আমাকে দেখিয়েছে, পরবর্তীতে দেখিয়েছেন, দেখো আমি কী করেছি। আর ডায়েরিতে কখনো মিথ্যার আশ্রয় নিও না, সত্য কথা লিখে যাবে ডায়েরিতে, দেখো নিজের জীবন গঠন করতে পারবে। একটা ডায়েরি তোমার জীবন গঠন করে দেবে। আমরা যাকে বাণী মামা হিসাবে ডাকতাম, তিনি মৌলভীবাজার জেলার রাজনগর থানার অন্তর্গত ৬ নং টেংরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের টগরপুর গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি পাকিস্তান আমলে ডিপ্লোমা কমপ্লিট করেও কোনো জব করেননি, মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি শেষ বয়সে নিজ এলাকায় চৌধুরী আসিয়া রহমান একাডেমি নামে একটি ফুল প্রেজেন্ট হাই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি জড়িত ছিলেন এবং সেই প্রতিষ্ঠানের সহসভাপতি হিসাবে কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন। স্কুলের ছাত্রছাত্রীদের অবস্থা বিবেচনা করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় বিনা বেতনে শ্রম দিয়ে গেছেন। ওনার ওই ক্ষণজন্মা পুরুষের অবদান অতুলনীয়। তিনি 2024 সালের 25শে ফেব্রুয়ারি পরলোক গমন করেন। আমি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং এই ক্ষণজন্মা পুরুষ বাণীবাবুরা যুগে যুগে একবারই জন্মায়। ওনার তুলনা উনি নিজেই, ওনার সাথে কোনো তুলনা হয় না। ওনার আত্মা যেখানেই থাক, শান্তিতে থাক। আমার বাবার এমন কিছু মানুষ আছেন যারা আমার বাবার হাতে তৈরি। একদম লেখা থেকে শুরু করে তার জীবন গঠন করা থেকে শুরু করে কর্মময় জীবন পর্যন্ত বাবা তাকে নিয়ে গেছেন, চেষ্টা করেছেন সর্বোচ্চ উপকারটুকু করতে, বিনিময়ে কিছুই চাননি। আফসোস, এদের মধ্যে অনেকেই বাবাকে ভুলে গেছেন। সফলতার শীর্ষে উঠে আমার বাবার নামটি পর্যন্ত নেননি। আমার বাবা যখন এই সিলেট শহরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বারে হচ্ছেন, দেখতে আসেননি আমার বাবাকে অনেকেই। এটা নিয়ে বাবার খুব ছিল না। আমি জিজ্ঞেস করতাম, বাবা তুমি তো অনেকেরই উপকার করেছো, বা অনেকের এই মানুষটার সাথে তুমি ছিলে, তারা তো আজকে তোমাকে দেখতে আসতে পারতো। আমি আবেগের বশে বলতাম, বাবা বলতেন না, তার হয়তো নিশ্চয়ই কোনো সমস্যা আছে, সে হয়তো সময় পায়নি, নিশ্চয়ই আসবে, অসুবিধা নেই, এটা নিয়ে কোনো চিন্তা করো না। একটা কথা সবসময় বলতেন বাবা, তুমি যদি কারো উপকার করো, তুমি প্রস্তুত থাকো যে তার তরফ থেকে সর্বোচ্চ প্রতিহিংসাটুকু তুমি পাবে, রিটার্ন তুমি পাবে না। রিটার্নের আশা করে কোনো উপকার করো না। তোমার এক হাত যদি তোমার উপকারের কথা আর এক হাত জেনে যায়, সেটা উপকার বলে না। তুমি কখনোই কারো উপকার করলে সেটা মুখে বলো না। প্রতিদানের আশা করে তুমি উপকার করবে না, কখনোই না। 1993 সাল থেকে চৌধুরী আসিয়া রহমান একাডেমির সঙ্গে জড়িত। স্কুলের উন্নয়ন, ছাত্রছাত্রী আসা যাওয়া, অভিভাবকের সাথে যোগাযোগ, শিক্ষকদের সাথে সম্পর্ক, সব দিক দিয়েই তিনি খেয়াল নজর রাখতেন এবং মানুষের সাথে এত মিষ্টি ব্যবহার হতেন। সারাদিন কাজ করে বিকালবেলা তাকে বোঝা যাইত যে তিনি এখন ঘুম থেকে উঠেন, অর্থাৎ তার মনের মাঝে কোনো বিষণ্ণতা বা বিরক্ত কোনো ভাব নেই। দীর্ঘ 25 বছর
বা 26 বছর একসাথে 2 ভাইয়ের মতো চলাফেরা করছি। কোনোদিন উনার সাথে কোনো বগড়া বিবাদ করি নাই, উনি আমার সাথে করেন নাই। আমরা নীতির দৌড়া বিবাদ করেছি ছাত্রছাত্রী নিয়ে, এলাকার উন্নয়ন নিয়ে, স্কুলের উন্নয়ন নিয়ে, ছাত্রছাত্রীদের লেখাপড়ার উন্নয়ন নিয়ে। মুক্তিযুদ্ধকালীন অনেক গল্প আমার বাবার মুখ থেকে শোনা। বাবা কখনোই নিজেকে জাহির করার জন্য কোনো গল্প বলতেন না। উনি একবার একটা করুণ গল্প আমাকে শুনিয়েছিলেন। সেটা হচ্ছে আমাদের মৌলভীবাজারের সরকারি হাই স্কুলের যে বোমা বিস্ফোরণের ঘটনা, যেখানে অনেক বীর মুক্তিযুদ্ধ একসাথে শহীদ হয়েছিলেন দুর্ঘটনাবশত একটি বোমা বিস্ফোরণে। ওই দিন রাত্রিবেলা বাবা এবং আরও বেশ কয়েকজন তারা পালাক্রমে তাদের পরিবার পরিজনদের সাথে দেখা করতে যেতেন। আমাদের বাড়িতে আমার বৃদ্ধা ঠাকুরমা তখন ছিলেন একা। তখন ওনাকে দেখার জন্য বাবা ওই দিন রাত্রে বাড়ি ফিরে আসেন। আনফর্চুনেটলি ওই দিন রাত্রেই মুক্তিযোদ্ধাদের অসতর্কতার কারণেই ঘরের গাদায় আগুন লেগে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। অনেক বীর মুক্তিযোদ্ধা এখানে শহীদ হন। বাবা শুধু একটাই কথা বলতেন, আমি তো ওই দিনই শহীদ হয়ে যেতে পারতাম। আমি যদি রাতে আমার মাকে দেখতে না আসতাম, তাহলে ওই দিন আমি হয়তো শহীদের খাতায় আমার নাম উঠত। এই বুট থেকে বাবা মনে করেন, তাহলে আমার বাকি জীবনটা বোনাস। আমি যে জীবনটা পেয়েছি সেটা আমার জন্য বোনাস। আমি জীবনটাই বোনাস, জীবনটুকু আমি কাজে লাগাবো। মুক্তিযুদ্ধের পরে আরও বেশি করে উনি জড়িয়ে পড়লেন দেশের সেবায়, মানুষের সেবায়। বর্তমান রাজনীতি যেখানে উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, বাবা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে, নিজের সম্পত্তি বিসর্জন দিয়েছেন রাজনীতির কল্যাণে, মানুষের উপকারে। কিন্তু একটা সময়ে উনি দেখলেন যে আসলে সেই আদর্শিক রাজনীতিটিকে আর নাই, অন্য পথে চলে যাচ্ছে। বাবা নিজেকে গুছিয়ে নিলেন। রাজনগর থানা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন দীর্ঘদিন। পরবর্তীতে আরও ব্যাপকভাবে উনি কাজ করতে চেয়েছিলেন, কিন্তু আদর্শগত দিক থেকে উনি পেরে উঠতে পারছিলেন না। কারণ অপরাজনীতির ছায়া তখন বাংলাদেশের রাজনীতিতে ঢুকে পড়ছিল। সেই আদর্শ থেকে উনি নিজেকে গুটিয়ে নেন এবং পরিপূর্ণভাবে উনি নিজেকে সমাজসেবায় নিয়োজিত করেন। উনি সত্যিকার অর্থে একজন পথ প্রদর্শক ছিলেন, আমাদের জন্য মাতার ছাতা ছিলেন। তো উনি যা কিছু করেছেন তা বর্ণনা করা আমার এই ক্ষুদ্র জ্ঞানের দ্বারা সম্ভব নয়। তারপরও আমি যা বলবো, উনি একজন ছিলেন জ্ঞানী লোক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং পথ প্রদর্শক। ওনার কাছ থেকে আমরা যা কিছু শিখেছি, আজ এই সময়ের এগুলা প্রতিফলিত হতে যাচ্ছে। আমি মনে করি যে উনি যা কিছু দিয়েছেন, আমরা তার 100 ভাগের 1 ভাগও আমরা এই পালন করতে পারিনি। উনি একাধারে যেমন আসলা শিক্ষাবিদ এবং সমাজের হিত সাধনকারী ব্যক্তিত্ব, আমরা তার সম্পর্কে বা ওনার সম্পর্কে আমরা বললেও কয়েকদিন বলার পরেও কিন্তু শেষ হবে না। উনি এই ধরনের লোক ছিলেন। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি। আমার বাবার একটা অসাধারণ গুণ ছিল। বাবা প্রতিনিয়ত ডায়েরি লিখতেন। যখন আমাদের এলাকায় ডায়েরি শব্দটা ভালো করে জানতো না, তখন বাবা তা প্রতিদিন মেনটেন করার চেষ্টা করতেন। আমার কাছে বাবার অনেক দুষ্প্রাপ্য দিনলিপি লেখা আছে, যেগুলোর মাধ্যমে উনি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বৎসরে কী করেছেন বা কী করতেন, ওনার উদ্দেশ্যটা কী, সমাজের কোন কোন উপকার করা যায়, কার পিছনে শ্রম দিলে এই মানুষটা উঠে আসবে, সমাজের উপকার হবে, দেশের উপকার হবে, দেশ, সমাজ তথা বিশ্বসভার ভবিষ্যৎ কী হবে, তাই বাবার প্রতিদিনের ডায়েরির দিনলিপিতে লেখা থাকতো। ওনার কর্মময় জীবন শুরু করেন আসলে রাজনীতি দিয়ে। বর্তমানে যেভাবে রাজনীতি মেরুকরণ হয়েছে বা সব কিছুতেই রাজনীতির অবয়বে চিন্তা করা হয়, তখন ব্যাপারটা এরকম ছিল না। রাজনীতি ছিল জনকল্যাণমুখী, আর এখন সেটা জনকল্যাণ বিমুখী। মুক্তিযুদ্ধের পর বাবা দেশ গঠনে নামলেন অনেক আশা নিয়ে। রাজনীতিতে এর আগেই যুক্ত হয়েছিলেন, মুক্তিযুদ্ধের আগে থেকেই। মুক্তিযুদ্ধের পরপর আরও প্রবল
উৎসাহ নিয়ে সেটা কন্টিনিউ করলেন। কিন্তু বাবা আমার কাছে অনেকবার সেটা নিয়ে আফসোস করেছেন যে ৭৪-এ যখন দেশে একটা মানুষ যখন আর্থিকভাবে অনেকটাই অসচ্ছল ছিল, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের একটা ঘাটতি ছিল, তখন যে সমস্ত রাজনীতিবিদদের আশায় বা জননেতাদের আশায় মানুষ থাকতো যে তাদের দ্বারা উপকৃত হবে, তখন আসলে মানুষজন সেই উপকারটুকু পায়নি। বাবা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়াতে। ত্রাণ নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটেছেন অসহায় গরিবদের উপকার করার জন্য। বাবা আমার কাছে অনেকবার বিষয়টি অতীব দুঃখের সাথে বর্ণনা করেছেন। বাবার যে উৎসাহ নিয়ে রাজনীতি শুরু করেছিলেন, ৭৪-এ সেই উৎসাহে ভাটা পড়ে যখন দেখলেন বাবা মানুষের উপকার করার জন্য যে সমস্ত রাজনীতিবিদ তৈরি হয়েছিলেন, সেই তারাই মানুষের দুর্বলতাকে, অসহায়ত্বকে পুঁজি করে রাজনীতিতে ব্যবসা শুরু করলেন। আর বাবা নিজের সম্পত্তি বিনিয়োগ করে সে মানুষদের পাশে দাঁড়ালেন। আমরা যদি প্রকারান্তরে এর নাম দুর্ভিক্ষ দিয়ে থাকি, তাহলে ৭৪-এর দুর্ভিক্ষের সময় বাবা আসলে সেই রাজনীতিবিদদের মুখোশ উন্মোচন করেছিলেন। বাবা একদম সেন্ট্রাল ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন স্থানীয়ভাবে এবং জেলা পর্যায়ে কী পরিমাণ দুর্নীতি হচ্ছে, যার ফলে মানুষ উপকৃত হচ্ছে না, মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না, মানুষের কাছে রাজনীতিবিদরা পাশে দাঁড়াচ্ছেন না। আর বাবার এই অভিযোগের প্রেক্ষিতেই সেন্ট্রাল ম্যানেজমেন্ট অনেক নেতাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসে। পরবর্তীতে বাবা এইসব অপনেতাদের রুষানলে পড়েন এবং বাবা সিদ্ধান্ত নেন রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াবেন, এবং আদতে তাই হয়েছিল। বাবা দেখেছিলেন যে জনকল্যাণের জন্য রাজনীতি, সেটা জনবিমুখ হয়ে গেছে। রাজনীতি ছাড়ার এটাই মূলত ছিল বাবার প্রধান কারণ। মায়াবিয়াকে যখন দুষ্কৃতিকারীরা হত্যা করে 7বার 8বার নোটিশ দেওয়ার পর কেউ সাক্ষী দেয় নাই, আমার বাবা বলেছিলেন 2 দল মানুষ যদি আমাদের পরিবারের ক্ষতি করে প্রতিবাদ তো দূরের কথা, প্রশ্ন করতে যাব না। এর মধ্যে একজন হচ্ছেন বালিবাবু আর আরেকজন হচ্ছেন আব্দুল মান্নান। এই 2 বীর পুরুষ আদালতে দাঁড়িয়ে দুষ্কৃতীদের নাম ধরে সাক্ষী দিয়েছিল যারা হত্যা করেছে। 2 নম্বর হলো তিনি পাকিস্তান আমলে ম্যাট্রিকুলেট করে তিনি ডিপ্লোমা করেছিলেন। তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারপরে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই মায়াবিয়ার হত্যার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে তিনি মুক্তিযুদ্ধ সনদ পান নাই। তোমরা সেটা জেনে রাখো, অনেকেই সেটা জানো না। যারা হত্যা করেছিল তারা তখন মুক্তিযুদ্ধ সংসদের দায়িত্বে ছিল, এজন্য ওনাকে সনদ দেওয়া হয় নাই। ওনার অনেক স্মৃতি আমাদের মধ্যে রেখে গেছেন। আমি ওনার সাথে থেকে দেখতাম গরিব দুস্থ শিক্ষার্থীদেরকে উনি সব ধরনের সাহায্য সহযোগিতা করতেন। এমনকি ওনার বাজারের টাকা দিয়েও অসহায়দেরকে সাহায্য করতেন। উনি শিক্ষার্থীদের উৎসাহ দিতেন, অনুপ্রেরণা দিতেন। ওনার উৎসাহ, অনুপ্রেরণা ও জ্ঞানের আলোয় আমি নিজে আলোকিত হয়েছি। আজকের দিলারা ম্যাডাম হওয়ার পিছনে বানি চাচার অবদান অনেক অনেক আছে, যেটা আমি শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি বানি চাচার আত্মা যেন উনি সবসময় শান্তিতে রাখেন। আমার এই ডকুমেন্টারি তৈরির পিছনে যে সমস্ত কারণগুলো বিদ্যমান, এটা আমার বাবা অনেক আগেই আমাকে বলে গিয়েছেন যে আমাকে হাইলাইট করার দরকার নেই, কিন্তু তুমি সেই সমস্ত মানুষদের আদর্শকে তুমি পৌঁছে দিও সমাজের কাছে, যাদের কারণে এই দেশ সমাজ বদলে যাবে, উপকৃত হবে। যদি আমি হই সেটা আমি, যদি অন্য কেউ হয় তবে তাই। আমি তো আসলে বাকি যাদের নাম বললাম তাদের সম্পর্কে হয়তো এত ভালো আমি জানি না, বাবার মুখ থেকে শোনা। আমি চেষ্টা করব তাদের নিয়েও ডকুমেন্টারিতে হাত তৈরি শুরু করতে। বিশেষত আমার বাবার ডকুমেন্টারি আসলে সবার আগে শুরু করেছিল বাবার ছাত্ররা। তখন বাবা আসলে শারীরিকভাবে এত ফিট ছিলেন না। সিলেটের বাসায় ওরা ঢাকা থেকে এসেছিল, রেকর্ড করে নিয়েও গেছে, কিছু প্রকাশও করেছে, বাট সেটা আসলে একটা ডকুমেন্টারি তৈরির জন্য যথেষ্ট ছিল না।
পরবর্তীতে তারাও ব্যস্ত হয়ে যায়, আর আসলে আমি তারপর থেকে তো বাবা আসলে পর্যায়ক্রমিকভাবে অসুস্থ হয়ে যান, সেটাও করা হয়ে ওঠেনি। আমার সবচেয়ে অপরাধবোধটুকু কাজ করে এই ক্ষেত্রে যে বাবা জীবিত থাকাকালীন বাবার কিছু ভয়েস রেকর্ড করা আমার দরকার ছিল, কিন্তু আমার অতি ব্যস্ততার কারণেই হোক বা আমার অবহেলার কারণে সেটা আমি করে উঠতে পারিনি, কারণ বাবা ওইভাবে সেটা পছন্দ করতেন। তো আমি সবগুলার, কিন্তু বাবার সাথে আমার ডকুমেন্টারির চেয়েও বেশি ছিল সেটা সামনাসামনি কথা, সেটা আমি আমার মস্তিষ্কে ধারণ করে রেখেছি। সেখান থেকেই আমি স্মৃতি হিসেবে এই ডকুমেন্টারি থেকে শেয়ার করছি। আমি কর্মজীবনে ঢুকলাম যুদ্ধর সময়, সামাজিক উন্নয়ন কাজে, কৃষি এগুলো শিক্ষা, ক্রমশ শিক্ষা এলাকায় একটি স্কুল করার উদ্যোগে সমন্বিত চেষ্টার মাঝে এই চৌধুরী আসির রহমান একাডেমি বর্তমান স্কুল এইটার সূচনা লগ্নে আসলে 90 এটার পরিকল্পনা এবং এটা ঘটেছিল এরশাদের প্রথম মুহূর্তে। কথাটা আমার বারবার রিপিট করতে হয়েছিল। সেই সময়টা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। আমি পরিস্থিতিতে এই স্কুলে ঢাকার থেকে ব্যাক করতে হইল, ব্যবসাপাতি ছিল বাবা, ব্যাক করে এই লোকালি বর্তমান যে চৌধুরী আসির রহমান একাডেমি, এতে কৃষিতে বিভিন্ন জড়াইয়া গেলাম, নিজেরও জানতে জড়াই গেলাম। এখান থেকে স্কুলের প্রতিষ্ঠা, স্কুলের উন্নতি, কর্মপ্রক্রিয়া, সকল কিছু দীর্ঘ 20 বছর চন্দ্র বর্তমানে অবস্থায় আছে। আমি তোমাদের পক্ষে তোমাদের ডিমান্ডের একেবারে তাৎক্ষণিকভাবে এমনই করা যায় এমন পরিমাণ
করার জন্য প্রস্তাব রয়েছে। আজকে দেখছেন একটা জিনিস ঘটছে যে কত কষ্টে তো ভাঙা গোড়া চলছে। তোমরা মানুষও, এই এলাকার মানুষ, তোমরা বাইরের কেউ না। তোমার পূর্ববর্তীরা এখান থেকে পড়ে গেছে, তুমি করতেছো, তোমার পরবর্তীও পড়বে। অতএব এটা তোমার সম্পদ, এটাকে রক্ষা করতে হবে। রক্ষা করার আগে মানুষ হতে হবে। এর প্রতি মহত্ববোধ, দায়িত্ববোধ, দেশপ্রেম থাকতে হবে। প্রতিষ্ঠানকে তোমরা করতে পারবে, তোমরা রক্ষা করতে পারবে। অনেক অনাচার সম্পর্কে কিছু জানাজানি আছে, তোমরা একটু খেয়াল করো, লক্ষ্য করো। তোমরাই পারবে, তোমরাই সৈনিক। আমি যে কিছুদিন ছিলাম, আমার গোয়েন্দা বাহিনী ছিল তোমাদের মতো একটা, খবরটা হতে দেখ। আমি আর তোমার নষ্ট করতে চাই। তোমরা ভালো থাকো, তোমরা মানুষ হও। আমি আবারও সকল শহীদানকে সালাম জানাই করে তাদের ভক্তির জন্য মহান প্রার্থনা করি। আর তোমাদের সামনে আমি আসতে পারবো না, দেখলে আমি খুবই অসুস্থ। এখন তোমাদের অভিভাবকদেরকে আমার সালাম। বাবার মানবিক কাজের ফর্দ যদি আমি প্রকাশ করি, সেটা আসলে একটা ডকুমেন্টারি জন্য এনাফ না। 69-70-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাতিয়া সন্দ্বীপে যখন মানুষ, এই আধুনিক যুগে হাতিয়া সন্দ্বীপে যাওয়াটাও অনেক টাফ। সেই সময় বাবা এখান থেকে ত্রাণ নিয়ে গিয়েছিলেন সম্পূর্ণ নিজের উদ্যোগে, নিজের খরচে। এটা মানে কল্পনা করা যায়। বাবা ওনার মানবিকতার হাতটুকু শুধু নিজের এলাকা, পরিবার বা সমাজে নয়, সেটা ছড়িয়ে দিতে চেয়েছিলেন দেশময়, বিশ্বময়। উনি বারবার বলেছিলেন যে তুমি, তোমার হাত থেকে তোমার প্রতিবেশী, তোমার আশেপাশের মানুষ যদি নিরাপদ না থাকে, উপকৃত না হয়, তাহলে তোমার এই মানব জন্মটাই বৃথা। আর তুমি কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি ফ্যাসিনেশন থেকে কোনো কাজ করতে পারো না। সবসময় চেষ্টা করবে একটা ধর্মই মেনটেন করতে, সেটা হচ্ছে মানব ধর্ম। আমি কতটুকু পেরেছি জানি না, কিন্তু মানব ধর্মের চেয়ে পৃথিবীতে আর বড় কোনো কিছুই নেই। যদিও সেটা এই যুগে বড় বেমানান, কিন্তু এটা ধ্রুব সত্য এই যে মানুষ তার জন্মটাকে যদি, জন্মের দাগটাকে যদি রেখে যেতে চায়, তাহলে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর চেয়েও মহৎ কাজ আর কোনো কিছুই হয় না। আমার বাবা সেই কাজের একজন অগ্রজ সৈনিক ছিলেন, একজন সারথি ছিলেন। আমার বাবার এই ডকুমেন্টারি তৈরি করতে গিয়ে আমি ভীষণভাবে মিস করছি সেই সব মানুষদের, যারা জীবিত থাকলে আমার বাবার ডকুমেন্টারিটুকু পূর্ণতা পেত। বাবা সম্পর্কে যারা খুব ভালো বলতে পারতেন, অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন ব্রিগেডিয়ার রব চাচা, বাবার সহপাঠী, সহযোদ্ধা এবং বন্ধু, মরহুম মায়া মিয়া চাচা, মহিত চাচা, মদরিত চাচা, আলাউদ্দিন চাচা, আসলম চাচা, সবিতা গোস্বামী, আমার বড় কাকু, কাকাবাবু, আজিজুর রহমান চাচা, মহসিন আলী ভাই, আসকির খান চাচা, এরকম আরও অনেকে যাদের নাম বলে শেষ করা যাবে না, যারা বাবার পূর্ণ যৌবনে মানুষের পাশে দাঁড়ানোর সময়টুকুকে ধারণ করেছিলেন, তারাই হয়তো ভালো বলতে পারতেন। আর এখনকার প্রজন্ম যারা গত 15 বছর বা 20 বছর বাবাকে ওইভাবে প্রকাশ হতে দেখেনি। বাবা শারীরিক অসুস্থতার কারণে সিলেটবাসী ছিলেন, কিন্তু এর আগের যারা আছে এরা শুনেছে, এরা দেখেছে, ধারণ করেছে বলেই বাবার শেষ বিদায়টুকু অসাধারণ হয়ে উঠেছিল। তার জীবনী কইতে গেলে শেষ করার নাই। আমরা গোষ্ঠীর সবচেয়ে বড় ভাই, তাই পারিবারিকভাবে নাই, পারিবারিকভাবে আমরা অভিভাবক ছিল, খালি আমরা সবারই অভিভাবক হতাম। এত ত্যাগী, এত নিঃস্বার্থ, এত সমাজসেবক।
আমরা হারাইছি, এটা অন্য করার মতো নাই। আমরা জন্মের আগেই পাকিস্তান আমলেই তাই ঢাকা থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করিয়া বাসানি নিয়ে রাজনীতিতে যোগ দিলা। তখন গড় থাকি বারবার সাহস পাইছে না। এই বাণী বাবু তাই তার সহপাঠী নিয়া রাজনগরের মধ্যে একমাত্র মিছিল সহকারে গিয়া তাই নিয়ে একটা মিছিল করছে। এর থেকে তাই অনেক পরিচিতি লাভ হচ্ছে, অনেক কেন্দ্রীয় নেতা তার বন্ধু বান্ধব অনেক পরিচিতি লাভ হয়েছে। এরপরে তো এগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন বীর মুক্তিযোদ্ধা তার সহপাঠী আসলা আজিজুর রহমান, মহসিন আলী, আহাদ চৌধুরী থেকে অনেক 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 মুক্তিযোদ্ধা জাফিয়া পড়ছেন। যে ব্যক্তি সবারই মুক্তিযোদ্ধার সনদ আছে কিন্তু বাণীভাবে মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করছেন না। দেশের লাগিয়া যুদ্ধ করছি, সনদের দরকার কি? এত ত্যাগ তার ভিতরে আছি, এত নিঃস্বার্থ একজন ব্যক্তি আসলা। এই স্কুলটারে গড়তে গিয়া বাড়িয়ে গিয়া ছাত্র জোগাড় করছেন, মুক্ত করছেন, ছাত্ররে উৎসাহ দিয়েছেন। রাত্রে দিতা গিয়া ছাত্রর বাড়িতে এ পড়াশোনা করেননি। মানে এইরকম অভিভাবক আমরা হারাইছি। আমরা বংশের মধ্যে মনে হয় আর এইরকম ত্যাগী হইতো না।